আমায় বিয়ে করবে অর্জুন দা? অন্যার এমন প্রশ্নে রীতিমতো বিষম খেল অর্জুন। অথচ সামনের কিশোরী একেবারেই নির্বিকার, নির্লিপ্ত। মুখে শরবতের চুমুকটা মাত্রই নিয়েছিল সে, সাথে সাথে তা ফু করে বেরিয়ে গেল অর্জুনের, যে পড়ল ঠিক অন্যার মুখে। বিষমের ঠেলায় কাশি উঠল, মাথায় 3-4 বার থাপ্পড় মারল। অথচ অন্যা তাতে খুব একটা প্রতিক্রিয়া দেখালো না। নির্লিপ্ত চিত্রে মুখখানা মুছে ফেল। অর্জুন কাশতে কাশতে বলল, মাথাটা কি গেছে নাকি? বিয়ে করবে কিনা তাই বলো, এত প্রশ্নের কি? বয়স কত তোর? এবার অন্যা আঙ্গুল গুনল, অনেক ভেবে চিনতে বলল। 15 বছর 8 মাস 3 দিন। অর্জুন কিছু সময় নির্বাক রইল। স্নেহ অকেজো লাগছে। এই মেয়েটা পাগল জানা ছিল, কিন্তু এতটা উন্মাদ সেই প্রমাণ আজ পাচ্ছে। নিজেকে শান্ত করল অর্জুন, দীর্ঘশ্বাস ফেল বেশ খানিকবার। এরপর আবার চাইল অন্যার উৎসুক মুখবিবরের দিকে। দৃষ্টি তির্যক হলো। অনেক চিন্তা করে মুখ খেঁচিয়ে প্রশ্ন ছুড়ল, তা এই মতি ভ্রম কেন? মা বলেছে এবার পরীক্ষায় খারাপ করলে বিয়ে দিয়ে দিবে। অনেক ভাবলাম মায়ের কষ্ট করার কি দরকার, বিয়েটা আমিই করে নিই। এই পড়াশোনা আমার আর ভালো লাগে না বুঝলে, কিন্তু ভালো পাত্রও দরকার। তুমি দেখতে খারাপ না, পড়ুয়াও বটে। তোমাকে বিয়ে করলে হেমুলেনে আলাদা ডাট হবে, তাই ঠিক করলাম তোমাকেই বিয়ে করব। কি বলো, বিয়েটা করেই ফেলি? করবে আমাকে বিয়ে? এবার 32খানা দাঁত বের করলো অর্ণা। তার হাসি যেন ধরছে না মুখে। অর্জুনের মুখ আরও খিচিয়ে গেল। রিডি করতে করতে বলল, কানের নিচে যখন শটান করে পড়বে না, সোজা হয়ে যাবি, তখন এই বিয়ের ভাবনা জানালা দিয়ে পালাবে, বুঝলি? অর্জুনের রুদ্র বাক্যে হেলদোল হলো না অর্ণার। দীর্ঘশ্বাস ফেল, ঠোঁট উল্টালো, অতঃপর হতাশ গলায় বলল, বিয়ে করবে না বললে হয়? এত ভনিতার কি আছে বাপু? আমিও মরে যাচ্ছি না তোমাকে বিয়ে করতে। শুধু দয়া হয়েছিল, ভেবেছিলাম সারা জীবন বিয়ে ছাড়া তার ছেঁড়া কাঙাল হয়ে ঘুরবে, তাই একটু দয়া করেই দেই এই বেচারার উপর, তাই তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছি। শোনো অর্জুনদা, আমার ঠেকায় পড়েনি তোমার মতো হোদল কুতকুতকে বিয়ে করতে। অর্ণার কথাই বেকুব বনে চেয়ে রইল অর্জুন। মস্তিষ্ক এবার সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। মুখখানা হা হলো। বলে কি এই 2 আঙ্গুলের মেয়ে? সে মানে অর্জুন সারা জীবন তার ছেঁড়া কাঙ্গাল হয়ে ঘুরবে? এই মেয়ে কিনা তাকে দয়া করছে? ভাষাহীন হয়ে চেয়ে রইল অর্জুন। অন্যা দীর্ঘশ্বাস ফেল। তার বিয়ের ভাবনায় জল ঢালা হয়েছে, তাই তাকে আবার ওই পড়াশোনার জীবনে ফিরতে হবে। কি জ্বালা! অর্জুন এখনও 15 বছরের কিশোরীর দিকে চেয়ে আছে। কে জানতো এই 15 বছরের মেয়ে 4 বছর পর তার সর্বস্ব হবে। অতীতের কথা মনে পড়তেই হেসে উঠল অর্জুন। অর্ণা তখন ঘর গুছাচ্ছে। বিয়ের আজ 3 মাস হতে চলো। সেই পাকা অস্থিমজ্জা জ্বালানো কিশোরী এখন পাক্কা গৃহিণী বনেছে। অর্জুন মুগ্ধ নয়নে তাকে দেখে আর ভাবে কতটা মাতাল হলে যে কিশোরী একসময় তার মাথায় উঠে নৃত্য করত, তাকে এখন চোখে হারায় অর্জুন। অর্ণা ঘর পরিষ্কার করতে করতে বলল, শোনো, আজকে বাজার করতে হবে। মা বলেছে উনি ইলিশের পাতুরি রাখবেন। আচ্ছা, তুই আমাকে আর অর্জুনদা বলিস না কেন? অর্জুনের প্রশ্নে তার দিকে চাইল। মিষ্টি হেসে বলল, বরকে দা বলতে যাবো কেন? আগে দাদার বন্ধু ছিলে তাই সম্মান দিতাম, এখন তো সম্মানের বালাই নেই। তাহলে বলছিস তুই আমাকে সম্মান দেওয়া ছেড়ে দিয়েছিস? জি আজ্ঞে। অবিলম্বে হাসি প্রসারিত করে উত্তর দিল অর্ণা। এবার উঠে দাঁড়ালো অর্জুন। অর্ণা বুঝলো এবার আর নিস্তার নেই তার। সেও কম যায় না। অর্জুন কাছে আসার পূর্বেই এক ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। যাবার সময় বলল, চমদার থেকে বাজারের ব্যাগ নিয়ে নিও। পালাচ্ছিস পালা, বাগে পেলে কিন্তু ছাড় হবে না বলে দিচ্ছি। সেগুড়ে বালি। বলেই বুড়ো আঙ্গুল দেখেই পালালো অর্ণা। অর্জুন হাসলো। এখন আর মেয়েটির পাগলামিতে রাগ আসে না, বিরক্ত আসে না, কারণ সে জানে তার শিউলিটা এমনই। আজ শেষ টার্মের রেজাল্ট দিবে নিখিলের। তার যে আর তর সইছে না। রেজাল্ট দিয়ে দিলেই কেল্লা ফতে। একটা চাকরির ইন্টারভিউ দেওয়া শেষ। এখন কেবল সৌদামিনীর বাসের প্রস্তাব নিয়ে যাবার অপেক্ষা। বহু উল্লাসে নিখিলবাবু দাঁড়ালেন নোটিশ বোর্ডের সম্মুখে। সাথে সাথেই হাসি খসে গেল। বিশাল বড় একটা মোটা অক্ষরের নিজের নামের পাশে 2টো সাবজেক্ট ফেল ঝুলছে। গ্র্যাজুয়েশন না হলে তো চাকরি হবে না। সৌদামিনীর বাবাও মেয়ে দিবে না। এখন কি হবে তার গন্তব্য?
এরই মাঝেই সৌদামিনীর ফোন এলো তার ফোনে। অনেক সময় নিয়ে ফোনটি ধরল নিখিল। ওপাশ থেকে থমথমে স্বর শোনা গেল। কোথায় আছো তুমি? একটা খবর আছে, কাণ্ড হয়েছে। বাজারে ব্যাগ হাতে অর্জুন চলল বাজারে। পৌষের হিমশীতল সকালে বাজারের ব্যাগ নিয়ে বের হবার ইচ্ছে না থাকলেও বইয়ের কথা অমান্য করতে পারল না। বাগানের ছোট ঘাসে শিশির ভিজে স্যাঁতসেঁতে হয়ে আছে। সেই ভেজা ঘাস পেরিয়ে বাড়ির কেচি গেটে দেখা হলো দেবব্রতের সাথে। তার মুখখানা লম্বাটে হয়ে ঝুলে আছে, হতাশ যেন তাকে দত্তক নিয়েছে এমন একটা ভাব। অর্জুন অবাক স্বরে শুধালো, কিরে এমন লটকানো মুখ নিয়ে কই দিয়ে আসলি? থাকো তো শালা ছোট পরিবারে, আমার জ্বালা তুমি কি বুঝবে? বউকে একটু আদর করতে গেলেও 10টা মানুষের পারমিশন নিতে হয়। দেবব্রতের প্রশ্নে অর্জুন বিকারহীন কণ্ঠে শুধালো, কি হয়েছে? সেটা তোমার বউকে শোধাও কে? কেন? আমার বউ তোর কোন পাকা ধানে মই দিয়েছে? খুব প্ল্যান প্রোগ্রাম করে হানিমুনের জন্য সাজেক ব্যবস্থা করেছি। অমনি তোমার বউ এসে কাঠি করলো, বলে দিল দাদা ভাই আমাদেরও নিয়ে চলো। ব্যাস আমার বউ তাল মিলালো। অমনি আমার হানিমুন এখন সমবায় হানিমুন হয়ে গেল। গোষ্ঠী শুদ্ধ মানুষের টিকিট কেটে এনেছি, সাথে তুই তো ফ্রি। দেবব্রতের রাগের কারণ আবিষ্কার। খুব হাসবে নাকি কাঁদবে বুঝতে পারছে না অর্জুন, কারণ এই বুদ্ধিটা তারই দেওয়া। দেবব্রত তো জানে না এই সমবায় হানিমুন অতি শীঘ্রই হিমুলের হানিমুনে পরিণত হচ্ছে, কারণ রবিন ভাই বলেছেন যাব যখন সবাই একসাথে ঘুরে আসা যাক, হানিমুন করার জন্য তো বয়স পড়ে আছে। অর্জুন কিছুটা সান্ত্বনা দিয়ে বলল, থাক থাক আর মুখ ঝুলাস নে। বউকে আদর করবি তো আমি ব্যবস্থা করে দিব। আমার বউকে 10টার পর আর ঘর থেকে বের হতে দিব না। আর আমার মা কাকিমা? তাদের বুড়ো হাড় এমনি পাহাড়ে উঠলে 10টায় ঝিমিয়ে যাবে, তুই চিন্তা নিস না। বলা সোজা, যাও না তুমি হানিমুনে, আমিও পঙ্গপাল নিয়ে হাজির হব, দেখবে কেমন লাগে। বলেই হনহন করে দ্রুত পা চালিয়ে ভেতরে চলে গেল দেবব্রত। অর্জুন দীর্ঘশ্বাস পেল। যুব সমাজের ভরসা নেই, সত্যি হাজির হতে পারে। চায়ের কেতলির সরু নলা দিয়ে কুণ্ডলি পাকিয়ে ধোয়া বের হচ্ছে, দাউ দাউ করে জ্বলছে উনুন। সেই উনুনের তাপে হাত শিখছে যুব সমাজ। মোটা শালেও শীত মানছে না, যুব হাড্ডিও যেন শীতের প্রকোপে কাঁপছে। এরই মাঝে ধপ করে এসে বসলো নিখিল, তার মুখ ঝুলে আছে। সেইটা দেখে যুব সমাজের আটজোড়া চোখ তার উপর নিবদ্ধ হলো। শামীম গরম চায়ের কাপে ঠোঁট ছুঁয়ে বলল, কিরে খেস খাইছোস কেন? আমার মনে হয় আর বিয়ে করা হবে না শামীম ভাই। নিখিলের বিষণ্ণ উদাসীন কণ্ঠ সাথে সাথেই সবার হাত থামিয়ে দিল। রতন ভাই উকিয়ে দিল, কান তার খাড়া। অর্জুন উদ্বিগ্ন স্বরে বলে উঠল, কি হয়েছে? আমার অনার্সের রেজাল্ট দিছে, 2টো সাবজেক্ট ফেল। হাই হাই এখন হাই হাই বলার সময় আসেনি। রেজাল্টের মাঝেই ধামিনীর ফোন, জরুরি তলব, বিশেষ ঘটনা। আমি ভাবলাম বিয়েটির কোনো ব্যাপার কি না। বিয়ে ঠিক হলো নাকি? হাই হাই এখন দাঁড়া, তুই টেনশন নিস না। সিদ্ধার্থের সাথে ছবিটা আছে, পাত্রপক্ষকে পাঠিয়ে দিব যে সিদ্ধার্থকে পেটাবে। না না, এটা হাই হাই না। তাহলে? উৎসুক জনতা নিখিলের উত্তরের অপেক্ষায়। নিখিল হতাশ গলায় বলল, আমাদের কলেজের পার্ট টাইম শিক্ষিকা হিসেবে ধামিনীর চাকরি হয়ে গেছে। প্রেমিকাকে এখন থেকে আমার দিদিমণি বলতে হবে। এখন বলো হাই হাই এখন। নিখিলের কথায় অট্টহাসির দমক পড়ল। শামীম তো বলে হাসলো, আগে তো এমনি শাসনে রাখতো, এখন সুযোগ পেলেই বলবে। যাও বাইরে কান ধরে দাঁড়াও। দেব কোনো মতে হাসি চাপিয়ে বলল, তোর জন্য আসলেই কষ্ট লাগছে। 5টা হয়ে গেলে দিদিমণি বলতে হতো না। তা জানিয়েছিস যে 2টো বিষয়ে ঝুলে গিয়েছিস? সেখানেই তো কবি নীরব। ও এত আনন্দিত ছিল যে বলতেই পারিনি। তা এই নিয়ে কবার ছুললি? 2বার। মুখ ঝুলিয়ে উত্তর দিল নিখিল। অর্জুন স্বাভাবিক স্বরে নেই বলল, বেশি না, আর আর কয়েকবার। তারপরই তুমি হবে জীবন্ত আদু ভাই। সবাইকে বলবি আমার বউ এখানের ম্যাডাম। মজা করো না অর্জুন দা, ব্যর্থ প্রেমিকের অভিশাপ লাগবে। কিন্তু যুব সমাজের মজা যেন থামল না। এরই মধ্যে এসে বসলেন যুব সমাজ প্রধান রবিন ভাই। তার অবস্থা আরও শোচনীয়। উস্কো খুস্কো চুল, স্ত্রীহীন কুচকানো শার্ট, ভেতরের মোটা হাতের গেঞ্জিটাও উল্টো পড়েছে।
চোখ লাল। নির্ঘুম রাত কাটায় কি? মুখখানা কেমন বসা বসা, চিন্তিত বিমর্ষ মুখবিবর জানান দিচ্ছে কেস জন্ডিস। অর্জুন রয়ে শয়ে শুধালো। রবিন ভাই, আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি। থমথমে গম্ভীর স্বরে জানালো রবিন। সবাই মুখ চাওয়াচাই শুরু করলো। গম্ভীর রবিন ভাই বেশ ক্ষতিকারক। দেবব্রত গলা খাকারি দিয়ে শুধালো। কি? সকলের উৎকণ্ঠার সমাপ্তি হলো, কিন্তু পরিবেশ একেবারে থমকে গেল। তখন রবিন ভাই বললেন, আমি তানির সাথে সম্পর্কটার ইতি টানবো। রবিন ভাইয়ের কথাটা বজ্রঘাতের মতো আলোড়ন তৈরি করলো যুব সমাজের মাঝে। মুহূর্তের মাঝেই শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা ঘিরল চায়ের দোকানে। প্রতিটি মানুষের কৌতূহলী নয়ন রবিন ভাইকে ঘিরে, অথচ রবিন ভাই বিকারহীন। তিনি স্থির চিত্তে বসে আছেন, তার কণ্ঠ বেশ শান্ত। রতন ভাইয়ের হাত থেকে চামচ পড়ে গেল। এই ঝঙ্কার চিরল নিস্তব্ধতা। অর্জুন উৎকণ্ঠিত হয়ে শুধালো। পাগল হয়ে গেছে নাকি? এই ভীমরতি জাগলো কেন এই বয়সে? রবিন ভাই শান্ত স্বরে রতন ভাইকে বললেন, এক গ্লাস গরম দুধ দাও তো রতন ভাই, হালকা চিনি দিও, আর একটা ক্রিম রোল দাও, দুপুরে খাওয়া হয়নি। দেবব্রত বিরক্ত হলো, অধৈর্য হয়ে শুধালো। তুমি এখন ক্রিম রোল ঠুসবে? আগে বলো একটু আগের কথাটার মানে কি? এবার শান্ত দৃষ্টিতে চাইলেন রবিন ভাই। খুব শান্ত তার চাহনি। খুব ধীরে সুস্থে বলেন, আমি এই প্রেমিক প্রেমিকার সম্পর্কটা আর টানবো না। প্রেমিক জীবনটা একগুঁয়ে হয়ে গেছে, কেমন শীতের বিমর্ষ দুপুরের মতো। তাই আমি কঠিন সিদ্ধান্ত নিয়েছি, এই প্রেমিক জীবনের ইতি টানবো। রতন ভাইয়ের হাত থেকে আবার চামচ পড়ে গেল। রবিন ভাই তাতে বিরক্ত বোধ নিয়ে শুধালেন, আজ এত চামচ ফেলছো কেন রতন ভাই? একটু ভালো করে ধরো জিনিসগুলো। আর তুমি যে মাথায় বোম ফেলছো তার বেলায় তার এই সিদ্ধান্তের কারণ কি? নিখিলের ক্ষিপ্ত প্রশ্নের উত্তরটা রবিন ভাই সাথে সাথেই দিলেন না। আগে একটু সময় নিয়ে ক্রিম রোলটা খেলেন, এরপর ফু দিয়ে দিয়ে গরম দুধটুকু খেলেন, এরপর মুখ মুছলেন টিস্যু দিয়ে। এইদিকে যুব সমাজের ক্ষুদ্র চাউনি তাতে নিবদ্ধ। শামীম, দেবব্রত, অর্জুন, প্রতীক, নিখিলের শানিত প্রশ্ন এবং দৃষ্টি সবই উপেক্ষা করল রবিন ভাই। তারপর শান্ত চিত্রে বলল, আমি ত্যক্ত বিরক্ত। তানি প্রেমিকা হবার যোগ্য নয়, তাই আমি সম্পর্কটার ইতি টানবো। এটা কি কোনো রচনা যে ইতি টানবে? সমস্যা হতেই পারে, তাই বলে তুমি তানিয়া আপুকে ছেড়ে দিবে? এটা তো তোমার থেকে আশা করিনি রবিন ভাই। নিখিলের উত্তেজিত হওয়া যথার্থ। যুব সমাজও বেশ উত্তেজিত। রবিন ভাই এবং তানি আপুর সম্পর্কটা আজকের নয়, বছর গড়িয়েছে। রবিন ভাইও এই সম্পর্কে কখনোই হেলাফেলা করেনি, বরং সে তানি আপুর জন্য একরকম উন্মাদ। তাহলে আজ কি হলো? এমন উদ্ভট আচরণ মোটেই কাম্য না কারোর। প্রশ্নের উত্তরস্বরূপ মাথায় রবিন ভাই থমথমে কণ্ঠে বলেন, তোমার প্রেমিকা যদি এমন উদাসীন হতো, তুমি বুঝতে আরও গুরুত্ব না পাওয়ার যন্ত্রণা। একটা মানুষের কাছ থেকে উত্তর পাওয়ার জন্য রাত রাত জেগে থাকা, তার একটু দেখা পাওয়ার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকা, যে কতটা অসহায়হীন তুমি তা জানো না নিখিল। আর আমি বলছি না আমি তাকে ছেড়ে দিব, শুধু সম্পর্কটায় বিরক্ত এসে গেছে। প্রেম ব্যতীত আমাদের আরও একটা সম্পর্ক আছে, বলে যাইস না। কিন্তু তাই বলে আমার সিদ্ধান্ত ফাইনাল। যুব সমাজ মুখ চাওয়াচাই করলো। এখানে ঠিক কি বলা উচিত তাদের জানা নেই, তবে এটুকু নিশ্চিত হিমুলেনের ঝড় আসতে চলেছে। রবিন ভাই কথা বাড়ালেন না। দুধের টাকা খাতায় তুলতে বলেন রতন ভাইকে। তারপর ক্লান্ত পায়ে বেরিয়ে গেলেন। অর্জুন দেবব্রতকে ফিসফিসিয়ে বলল, টিকিটগুলো ফেরত দেবার ব্যবস্থা কর। আর হচ্ছে তোর হানিমুন। সে কি জানি না ভেবেছ? এজেন্ট এখন টাকা ফেরত দিলে হয়। দেবব্রত মিয়ে যাওয়ার স্বরে উত্তর দিল। শীতের প্রকোপ বেড়েছে, চায়ের স্বাদ বিষাদ লাগছে। নিখিলের বিষণ্ণ মন আরও মিয়ে গেল। হেলে দুলে নিজ ঘরে প্রবেশ করতেই দেব মুখ ভচকালো। তার বিছানায় তার বউ আর বোন পেঁয়াজু খাচ্ছে আর গল্প করছে। দেবব্রত দীর্ঘশ্বাস ফেল। এতকাল চাইতো তার বউ এবং বোনের সম্পর্কটা যেন ভালো হয়, কিন্তু ননদ বৌদি বান্ধবী হলে যে তারই মহাজালা, সেটার ক্রস চেক ইন করা হয়নি। দরজায় হেলান দিয়ে বোনের উদ্দেশ্যে বলল, বাড়ি যাবি না তুই? অন্না একবার বিরক্তি নিয়ে তার দিকে চাইল,
পরক্ষণেই আবার কৃষ্ণার সাথে গল্পে মজল। আজকের বিষয়বস্তু হলো সাজেকে কি জামা গুছাবে। ননদ বৌদি একটা জামা বানিয়েছে একই রকম, সেটা পরে তারা পাহাড় উঠবে। দেবব্রত পাতা না পেয়ে আবার বলল, সারাক্ষণ আমার বউয়ের কি এত গুজুর গুজুর ফুসুর ফুসুর তোর? বিয়ে হয়েছে, একটু বরের সেবা টেবা কর গিয়ে। বোন দুটো আমার শুকিয়ে সেগুন কাঠ হয়ে যাচ্ছে বউয়ের যত্ন না পেয়ে। সাগর থেকে 1 চামচ জল তুললে সাগর শুকায় না দাদা। তোমার বন্ধু হলো আস্ত মহাসাগর, কি ভার! একটু শুকালে কিছুই হবে না, বরং আমার জন্যই ভালো। দামরা হাত পাগুলো ছুঁড়ে ছুঁড়ে ঘুমায়, ঘুমের মাঝে আটকে উঠি আমি। এই ভারী শরীর সরাতে আমার জীবন বের হয়ে যায়। অন্যের মুখে কোনো কালে কিছু আটকায় না। তার ভাষ্য শুনে হতাশ হলো দেব। বোন তার এখনো ইশারার ভাষা বুঝে না। এদিকে কৃষ্ণা মিটমিটিয়ে হাসছে নিজের বরের চুপসে যাওয়া মুখ দেখে। দেবব্রত বিছানায় বসতে বসতে বলল, এই বাড়ি যা তো তুই। কেন আমার পেছনে লেগেছিল কেন বলো তো? এসেছিস তো আড্ডা মেরে, কেউ বলেছে কিছু? একটু সইয়ের সাথে গল্প করছি তো জ্বলে পুড়ে মরছে, হিংসুটে কোথাকার। বেশ করেছি, ওটা আমার বউ। তোদের যন্ত্রণায় তো আমাকে দেখছি পালাতে হবে। বেশি করলে ওই সই শুদ্ধ তেপান্তর হব। কই একটু এসেছি বউয়ের সাথে প্রেম করতে, উনি এখানে কুণ্ডলি পাকিয়ে বসে আছে। যা তুই, তোর বরের মাথা খাগে। দেবব্রতের কথায় লজ্জায় নিয়ে যাবার জোগাড় কৃষ্ণার। এই ভাই বোনের বুদ্ধি কি কোনো কালে ঈশ্বর দিবে না? না পেরে সজোরে চিমটি মারল সে বরকে। দেব আ করে উঠল। কৃষ্ণা তখন দাঁতে দাঁত পিষে বলল, মুখে কি লাগাম নেই নাকি? এদিকে অন্না উঠতে দাঁড়ালো। ঠিক দাঁড়ালো দেবের মুখোমুখি, শান্ত হুমকি স্বরূপ বলল, তোর এই হিংসুটে আচরণ মনে থাকবে, ভুলে যাস না কৃষ্ণা। আমার বৌদির আগে আমার সই। যাই না সাজেক, তোর বউকে তুই যদি 1 বিন্দুও পাস আমার নাম বদলে দিস। সে ঘুরে বালি, কারণ সাজেক যাওয়া ক্যান্সেল। দেবব্রতের কথাটা শুনতেই কপালে প্রগাঢ় ভাঁজ পড়ল অর্ণার। অবাক স্বরে শুধালো, কেন? রবিন ভাইয়ের মাথা খারাপ হয়েছে, বুড়ো বয়সের ন্যাকামি। ওইটা ঠিক না হওয়া অবধি আমি অর্জুন নড়ছি না। রবিন ভাইয়ের কথাটা শুনেই কৃষ্ণা এবং অর্ণা মুখ চাওয়াচাই করলো। দুজনের মস্তিষ্কে একটাই চিন্তা, তানিয়াপু কিভাবে মেনে নিবে ব্যাপারটা। চিন্তিত চিত্তে ধীর পায়ে ঘরে প্রবেশ করতে উষ্ণ একজোড় হাত আঁকড়ে ধরল অর্ণার নরম কোমর। শক্ত থাবায় কোমরের হাড় চেপে ধরল সে। কানে কানে ফিসফিসিয়ে বলল, এখন পালাবি কোথায়? অর্জুনের দুষ্টু হাসির পেছনের মতলব বুঝতে বাকি রইল না অর্ণার। সকালের যে লোকটা ভুলেনি। অর্ণা গাইগুই করতে করতে বলল, ছাড়ো আমায়, দরজা খোলো। কোনো ছাড় নেই। সকাল থেকে কিতকিত খেলছিস, আর ছাড় নেই। বলে পা দিয়ে দরজাটা আটকে দিল। নিজের বউকে কোলে তুলে নিল অবিলম্বে। বিছানায় শুয়ে শত চুমুতে ভরিয়ে দিল মুখ বিবর। শ্যাম রমণী পুরুষের স্পর্শে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। শীত দ্বারা বেয়ে নেমে যাচ্ছে শিহরণ। কম্পিত নরম ঠোঁটের পানে এক পলক চাইল অর্জুন। ভেতরে এক অদ্ভুত অগ্নি স্ফুলিঙ্গ জ্বলে উঠল। ধীরে ধীরে তৃষ্ণাত্ম মনে তৃষ্ণা মেটাতে আঁকড়ে ধরল নরম ঠোঁট। পোড়া ঠোঁটের ভাঁজে মোমের মতো বিগলিত হলো অর্ণা। রাতে এখনো অনেক বাকি, অথচ সদ্য বিবাহিত দম্পতি প্রেমের জ্বরে নোঙ্গর তুলল। পাতার ফাঁকে নরম সূর্যকিরণ এসে ঠাঁই নিয়েছে। চকচক করছে জমে থাকা শিশির। ভেজা কাঠের বেঞ্চিতে বসা রবিন ভাই অপেক্ষা পেয়সীর। পকেটে বারবার হাত দিচ্ছে সে। না, সব ঠিকঠাক আছে। এরই মাঝেই গোলাপি একটা জামা পরিহিত নারী তার দিকে এগিয়ে এলো। ঘাড় অব্দি চুল, হাওয়া সেই বেসামাল চুল উঠছে। রবিন ভাই বসা থেকে দাঁড়াতেই উন্মাদ রমণী জগতের পরোয়া না করে ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। হৃদস্পন্দন প্রগাঢ় হলো। কানে আসছে সেই স্পন্দন, কিন্তু এই স্পন্দন কার? তার নাকি তানির? প্রাণোচ্ছল রমণী শুধালো, কেমন আছো? ভালো, তুমি? ভালো। দেরি করলে কেন এত? কত কাজ জানো, আর একটু সাজুগুজু করতে হবে না?
বলে ধপ করে বসলো তানি। রবিন বসলো তার পাশে। নার্ভাস লাগছে। এদিকে যুব সমাজের পাবলিক ঝোপের আড়ালে দেখছে গতিবিধি। তানি আপুকে বিশ্বাস নেই। রবিন ভাইকে ঘুষি টুসি মেরে বসলে বাঁচাতে হবে। রবিন গম্ভীর স্বরে বলল, আমি একটা কথা বলতে এসেছি। কি কথা? রবিন একটু সময় নিল, ভেঙে আসা কণ্ঠে জোর দিল, আমি আমাদের এই প্রেম সম্পর্কের ইতি টানতে চাই তানি। হ্যাঁ, আমি আর পারছি না তানি। তোর উদাসীনতা আমাকে পুরাচ্ছে। তুই বন্ধু হিসেবেই ভালো ছিলি, প্রেমিকা হিসেবে ফেল। আমার তোর উদাসীনতার ভয় হয়। তুই কি আদৌ আমার প্রতি অ্যাডাক্টেভ? রাত কাটে আমার এই দুশ্চিন্তায়। তোকে মেসেজ করলে তোর রিপ্লাই থাকে না, হাই বলে গায়েব হয়ে যাস। আমি তোকে সন্দেহ করছি না, কিন্তু ইনসিকিউরিটি হই আমি। তাই আমি ঠিক করেছি এই সম্পর্কের ইতি টানবো এবং নতুন সম্পর্কের সূচনা করব। আমাকে পকেটের ভেতর থেকে আংটিটা বের করতে যাবে অমনি তানু শকুনের মতো কলার টেনে ধরল রবিন ভাইয়ের। ক্ষুব্ধ স্বরে বলল, শোনো যুব সমাজের রবিন ভাই, এক মোবাইলের প্রতি আমি যদি 5.5 বছর লয়াল থাকতে পারি, তাহলে আমার লয়ালিটি নিয়ে প্রশ্ন করাটা নিতান্তই অনর্থক। হ্যাঁ, আমার মাঝে কেয়ারিং ব্যাপারটা অন্যদের মতো নয়, কিন্তু অক্কা না পাওয়া অবধি পিছু ছাড়ছি না, বলে দিলাম। নদীতে যখন ঝাঁপ দিয়েছি, সাঁতার কাটা শিখে নাও। এখানে তোমার জন্য লাইফ জ্যাকেট নিয়ে কেউ বসে নেই। রবিনের চোখ বিস্ফোরিত হলো। কি বলতে যাচ্ছিল সব গুবলেট হয়ে গেল যেন। আমতা আমতা করে বলল, আমার কথাটা শোন। না, তুই শোন। না, তুই আমার সাথে চল। কোথায়? যেখানে আমি বলবো। কাজে অফিসের সামনে দাঁড়িয়ে আছে রবিন তানি। যুব সমাজ তানি আপুর রুদ্ররূপ দেখেই পিছু নিয়েছে তাদের। রবিন কিছু শুধানোর পূর্বে সে বলল, আমার কাজই বিয়ে করছি। রবিনের মস্তিষ্ক মুহূর্তে ঝিমিয়ে গেল। বিস্ফোরিত হলো নয়নজোড়া। বিয়ে মানে কি? হ্যাঁ, সে বিয়ে করার জন্য প্রস্তুতি নিয়েছিল মনে মনে, তাই তো একটু চমকে দিয়ে প্রপোজও করতে চেয়েছিল। কিন্তু এই মেয়ে তাকে কলা ধরে কাজী অফিস নিয়ে এসেছে, আবার বলে কিনা আজই বিয়ে করবে। রবিন কিছুক্ষণ স্তব্ধ থাকলো, মাথা ঝাঁকলো। তানি মজা করছে, নিশ্চয়ই মজা করছে। যদি না করে তবে? রবিনের হুট করে স্মরণ হলো সে রাতের ঘটনা, যে রাতে হুট করে তানির মেসেজ এসেছিল, আমি তোকে পছন্দ করি। আমি মজা করছি না। তোর উত্তরের জন্য একদিন সময় দিচ্ছি, সময় নিয়ে ভেবে উত্তর দিস। ওই দিন হার্ট অ্যাটাক হতে হতে বেঁচেছিল রবিন। একদিন পুরোই দেউলিয়া বদ্ধ উন্মাদের জীবন কাটিয়েছিল। পরিশেষে নিজের বেস্ট ফ্রেন্ডকেই প্রেমিকা পদে উত্তীর্ণ করেছিল। সেখান থেকেই আজ তাদের প্রেমের সম্পর্ক 2 বছর গড়ালো। রবিনের নীরবতা ভাঙল যখন শামীম বলে উঠল, তুমি বিয়ে করছো রবিন ভাই? রবিনের সম্বিত ফিরল, কপাল কুঁচকে শুধালো, তোরা এখানে কি করছিস? অর্জুন আমতা আমতা করে বলল, তানি আপু যেভাবে টেনে তোমাকে রিকশায় তুললো, আসলে ভয় হচ্ছিল তোমার জন্য। যদি মেরে টুরে ফেলে, পুলিশ ডাকলে তো সাক্ষীরও দরকার। রবিন ভাই কি করে মরল সেই প্রশ্নের উত্তর দেবার জন্যেও তো কাউকে প্রত্যক্ষদর্শী হতে হবে, তাই আমরা এসেছি। রবিন ভাই কিছু সময় নিরুদ্রব তাকিয়ে রইল। এরা বন্ধু, এরা তার মৃত্যুর সাক্ষী হতে এসেছে। এদিকে তানি বিকারহীন ঠান্ডা স্বরে যুব সমাজের উদ্দেশ্যে শুধালো, সাক্ষী হবি তোরা, বিনিময়ে হেলালের বিরিয়ানি খাওয়াবো। ব্যাস, যুব সমাজের রামগরু ছানাগুলো উদ্যোগে মাথা নাড়ল। রবিন তানির হাত টেনে ধরল, তানি একটু ভেবে দেখ। অনেক ভাবা হয়েছে, চল ভেতরে। কিন্তু এভাবে কেন? তুই আমার সামনে আর উপায় রাখিস নাই রবিন ভাই, এবার ভেতরে চল। বলে তার হাতখানা নিজের হাতে শক্ত করে ধরল। তারপর হনহন করে হাঁটা শুরু করলো। যুব সমাজ এখনো ভ্রান্ত দৃষ্টিতে চেয়ে আছে। মাথায় কিছু ঢুকছে না তাদের। মনে হচ্ছে খুব উত্তেজনাপূর্ণ কোনো সিনেমা দেখছে, যেখানে প্রথম কোনো ছেলেকে একটি মেয়ে জোর করে বিয়ে করছে। মধ্যাহ্নের সূচনা, ঝিমুনি দেওয়া ক্লান্ত এই সময়টিতে রেজিস্টার অফিসে মাছি মারার লোকটিও নেই।
এই হাড় কাঁপানো শীতে একটু রোদ পোহাতে পিয়নেরা বারান্দায় লুডো খেলছে। এদিকে কাজী সাহেব গদি চেয়ারে বসে হাই তুলছেন, ঘড়ি দেখছেন একটু পরপর দুপুর 12:25 বাজে। এখন নামাজ পড়েই বাড়ির পথে রওনা দিবেন। আজকে কেউ বিয়ে করতে আসবে না, তাই খেয়ে একটা খাদহীন ঘুম দিবেন আর বিকেলে আসবেন না। কিন্তু ভাবনাটা টেকসই হলো না বেশি সময়। তড়িৎ গতিতে অফিসে প্রবেশ করলো তানি। টেবিলে হাত দিয়ে শব্দ করলো। কাজী সাহেব নড়েচড়ে উঠলেন, বৃদ্ধ চোখে চশমাটা পরে বললেন, কি চাই মা? আমরা এখানে বিয়ে করতে এসেছি। আমি পাত্রী, এই যে আমার পাশেরটা আমার হবু বর, আর ওই যে রামগরু ছানাগুলো দেখতে পাচ্ছেন, যাদের মুখে এখন আষাঢ়ের ঘণ্টা বেজে আছে, ওগুলো আমাদের সাক্ষী। তানির কথাই লোকটা হতভম্বের মতো কিছু সময় তাকিয়ে রইল। রবিনকে উদ্দেশ্য করে বলল, তুমি রাজ্যে এই বিয়েতে বাবা? রবিন অপ্রস্তুত হাসলো। তানির সাথে সাথে তার দিকে শীতল দৃষ্টিতে চাইল। তার দৃষ্টি বুঝিয়ে দিল, কাজী না হলে আজ তোর একদিন কি আমার যে কদিন লাগে। রবিন শান্ত স্বরে পড়ল, তানি, আমার কথাটা শোন। এখানে এত তাড়াহুড়োর কিছু নেই। আমরা একটু সময় নিয়ে তো কাজটা করতে পারি। দেখ, আম্মুকে বলে আসছি ডিম কিনতে যাচ্ছি। এখন আম্মুকে কি বলবো? ডিম কিনতে কিনতে বাই চান্স বিয়ে করে ফেলেছি। দেখ, আমি তোকেই বিয়ে করব। আমি তো তোর জন্য আংটিও কিনেছি, পারিবারিকভাবে হোক। এত তাড়াহুড়োর কিছু নেই। তানি তার কথার মূল্য দিল না। যে যাবতীয় ডকুমেন্ট বের করে দিল কাজী সাহেবের দিকে। রবিন অবাক স্বরে বলল, আমার এনআইডি আর ছবি কই পাইলি তুই? মনে আছে, নমিনের জন্য দিয়েছিলে। 1 কপি এক্সট্রা রেখেছিলাম। বলা তো যায় না, এখন কাজে লাগবে। তানির দিকে হতভম্ব নয়নে চেয়ে রইল রবিন ভাই। এবার সত্যি ভয় করছে। বিয়ে করবে বলে শান্ত মনটা হুট করে অজানা আশঙ্কার ভয়ে উত্তেজিত হয়ে উঠল, কিন্তু পালানোর উপায় নেই। বিরিয়ানির লোভে যুব সমাজ গাদ্দারি করেছে, তারা তাকে ঘেরাও করে রেখেছে। রবিন আবার বলল, এটা ঠিক হচ্ছে না তানি। মা বাপগুলোকে না জানিয়ে এই বিয়েটা মোটেও ভালো হচ্ছে না। তারা কি ভাববে বল? আম্মা আমাকে ত্যায্য করবে। তানি এবার কড়া নয়নে তাকালো, শান্ত স্বরে শুধালো, আংটিটা দেখি। কিসের আংটি? যেটা দিয়ে আমাকে প্রপোজ করতি, আংটিটা দেখি। রবিন পকেট থেকে বের করে দিল আংটিটা। সোনার আংটি, ভারী আছে। তানি সেটা নিজের আঙ্গুলে ঢুকালো, এরপর শান্ত স্বরে শুধালো, বিয়ে তো করবই, একটু আগে আর পরে, পার্থক্য কি? আর এখনই তুই আমার উপর বিরক্ত? কিছুদিন পর যে আমার হবি না, তার কি গ্যারান্টি? ওইটা তো মজা করে বলেছিলাম। সেই মজায় আমি ছুটাচ্ছি তোমার। কাজী অফিস আপনার কি হলো? একটুকু সময় নষ্ট না করেই সাইন করে দিল। এবার রবিনের দিকে এগিয়ে কড়া স্বরে বলল, সাইন কর। আমরা দুজনেই যথেষ্ট বড়, পরিবারকে বললেই লাফিয়ে বিয়ে দিবে। তাহলে কেন আমরা এভাবে বিয়ে করছি? আমার কি স্বাদ জানিস আমার বিয়ে নিয়ে? কেন ওই গাদ্দারগুলোকে বিরিয়ানির মূল্যায় বুঝিয়ে সাক্ষী দোয়াচ্ছিস? মাথা ঠান্ডা কর। আমি পারবো না প্রমিস। সাইন কর। মায়াহীন কণ্ঠে কথাটা বলল তানি। সে অতিমাত্রে শান্ত, আজ মুখখানা কঠিন হয়ে আছে। মায়াবতীকে আজ ডাকুরানি লাগছে। রবিন ভাই এবার আকুতি ভরা স্বরে বলল, আম্মাকে একটা ফোন করি, বলি দোকানে ডিম নাই, আসতে দেরি হবে। আমাকে ভালোবাসিস রবিন? তানির হঠাৎ প্রশ্নে কিছুটা থমকে গেল রবিন ভাই। যুব সমাজ মুখ চাওচাই করলো। আজ রবিন ভাইয়ের গেম ওভার তা জানার অবকাশ রাখে না। রবিন অবাক স্বরে শুধালো, কেন? আমাকে ভালোবাসিস? যদি হ্যাঁ হয় তুই সাইন করবি, আর যদি না হয় আমি আর কখনো তোর সামনে আসবো না। প্রেমিকার দাবি না, বন্ধুত্বের দাবিটুকুও ছেড়ে দেব। রবিনের বুকটা মোচড় দিয়ে উঠল। হাজারবার হৃদয়কে একটি প্রশ্ন ছিল, একটি উত্তর আসবে। সে তানিকে ভালোবাসে, কিন্তু বিয়েটা এভাবে করতে কেন যেন মন সায় দিচ্ছে না। তবুও দীর্ঘশ্বাস ফেলল রবিন। কলমটা হাতে তুলে নিল, সাইন করলো সেই কাবিন নামায় এবং সারা জীবনের জন্য নিজের নামের সাথে জুড়ে দিল তানির নাম। সাক্ষী স্বরূপ যুব সমাজের 4টে মানুষ সাইন করলো। দেবব্রত অর্জুনকে ফিসফিসিয়ে বলল, রবিন ভাই আজ হালাল। একদম, এখন সেও জরুকা গোলাম। বিয়ে সম্পূর্ণ হবার পর হেলালের বিরিয়ানি খাওয়ানো হলো যুব সমাজকে।
নিখিল খুব চিন্তিত। যুব সমাজে একটা কুফা লেগেই আছে। একটা মানুষের বিয়েও স্বাভাবিকভাবে হচ্ছে না, সবগুলোই অদ্ভুতভাবে। প্রথমে দেবব্রত পালিয়ে বিয়ে করলো, অর্জুনের বিয়ে হলো বরকে কিডন্যাপ করিয়ে। আজ তানি আপু রবিন ভাইকে একেবারে ঘাড় ধরে সাইন করলো, শুধু মাথায় বন্দুক ধরতে বাকি ছিল। বেচারা রবিন ভাই বিরিয়ানির ডিমের দিকে তাকিয়ে আছেন। বাসায় ডিম কেনার কথা বলে বেরিয়েছিলেন, এখন সে ডিমের বিরিয়ানি খাচ্ছেন। রবিন ভাই মৃদু স্বরে বলল, এখন কি করব? কি করব মানে? দৃষ্টি শুরু হলো তানির। রবিন ভাই স্বর খাদে নামালো, নরম স্বরে বলল, আমাদের তো বিয়ে হয়ে গেছে, এখন আমরা কি করব? যে যার বাড়িতে গিয়ে ঘুম দিব। আমরা একসাথে থাকবো না? পাগল! তাহলে বিয়ে করলি কেন? আমি ধীরে সুস্থে প্রস্তুতি নিচ্ছিলামই। যুগ তো ভালো না, তাই আগ থেকে খুঁটি বেঁধে বায়না রেজিস্ট্রি করে নিলাম, যেন কেউ দখল না বসায়। 1 মাস সময় দিচ্ছি, এর মধ্যে দুবারই ঠিক কর, নয়তো তারপর একেবারে বাক্স প্যাটটা নিয়ে দখল আসবো। রবিন ঢোকিল, কোন আপদ ঘাড়ে তুলো? কেন তুলো? দেবব্রত পাশ থেকে বলল, মানুষের বউ হয়, তোমারটা বাঘিনী, নাও ডিম খাও। সাথে তাল মিলালো অর্জুন, হতাশারে বলল, আমরা একই গোয়ালে গরু, তাই আমার ডিমটাও তুমি খাও। বলে নিজের ডিমটা এগিয়ে দিল। রবিন ভাইয়ের ভোতা মুখ দেখে যুব সমাজের সবাই নিজেদের ডিম এগিয়ে দিল। আজকের ডিম শুধু রবিন ভাইয়ের জন্যই। ক্লান্ত বিকালের শান্ত সমীর ছুঁয়ে যাচ্ছে সৌদামিনীর চুল, ঠোঁটে মিষ্টি হাসি। মুগ্ধ নয়ন দেখছে পেয়সীকে, তার দিকে বুট ভাজা এগিয়ে দিল। সৌদামিনী হাতে নিল বুট, ছিলে মুখে দিল, উৎসাহী স্বরে বলল, কালকে আমার জয়েনিং জানো, আমি বিজনেস ম্যাথের ক্লাস নিব। কথাটা শুনতেই হাসি দমে গেল নিখিলে। কিছু সময় চুপ করে রইল সে, তারপর থমথমে স্বরে বলল, তুমি চাকরিটা ছেড়ে দাও। কিছু একটা বলেছিল সৌদামিনী, হুট করেই থেমে গেল। কথাটা মস্তিষ্কে ধারণ করতে সময় লাগলো যেন। বিশ্বাস হলো না রমণীর ভুল শুনল কি, তাই নিশ্চিত হতে আবার শুধালো, কি বললে? বললাম চাকরিটা ছেড়ে দাও। না, সে ভুল শোনেনি। নিখিল সত্যিই তাকে চাকরি ছেড়ে দিতে বলেছে। অবাক হলো সৌদামিনী, হতভম্ব স্বরে বলল, চাকরি ছেড়ে দিব মানে কেন? না এমনি, কি দরকার বলো তো কষ্ট করার? আমি তো চাকরি পেয়েই গেছি, আমার বেতন খারাপ নয়। আমার চাকরিতে তোমার আপত্তি আছে? না না না, তা নয়। তাহলে সমস্যা কোথায়? আচ্ছা, একটা চাকরি তো। না, এটা শুধু চাকরি নয় নিখিল, এটা আমার নিজের যোগ্যতায় পাওয়া একটা অর্জন। সৌদামিনীর গলা ভারী হলো, ঠোঁট কাঁপছে, চোখ টলমল করছে। নিখিল এক পলক তার দিকে তাকিয়ে দৃষ্টি সরিয়ে ফেল, যা আরও আহত করলো সৌদামিনীকে। অভিমানী স্বরে বলল, তুমি জানো আমাকে প্রতিনিয়ত কি কি সম্মুখীন হতে হচ্ছে, অন্তত চাকরির ওসিলাতে একটু। আমি পারবো না নিজের প্রেমিককে ম্যাডাম বলতে। কি বলবো? ওই যে মেয়েটা বিজনেস ম্যাথ বোঝাচ্ছে, সে আমার প্রেমিকা। তুমি পারবে পরিচয় দিতে আমাকে? এক নিঃশ্বাসে কথাটা বলল নিখিল, তাকে অস্থির লাগলো। অপরদিকে নিখিলের কথায় স্তব্ধ হয়ে গেল সৌদামিনী। হতবাক স্বরে শুধালো, আমাকে ম্যাডাম কেন বলতে হবে? তুমি তো পাশ করে ফেলেছো। না, আমি পাশ করিনি, আমার বিজনেস ম্যাথ আবার ঝুলেছে। আমি পারবো না ধামিনী তোমাকে জি ম্যাডাম হ্যাঁ ম্যাডাম করতে। তুমি আমায় মিথ্যা বলছো? তোমার থেকে আমি এটা কখনো আশা করিনি নিখিল। কেন মিথ্যা বলছো আমায়? নিখিল মিথ্যা বলেছে তাকে। ব্যাপারটা একেবারেই হজম হলো না সৌদামিনীর। ঈর্ষাত রাগ হলো, খানিকটা কষ্ট পেল সে। এদিকে সৌদামিনীর প্রশ্নে বিরক্ত হলো নিখিল। একে রেজাল্টের জন্য কম ক্যান্সেল হয়নি, চাকরিটাও যেতে যেতে আটকেছে। তাই যখন দামিনী তাকে জেরা করতে শুরু করলো, নিজেকে শান্ত রাখতে পারল না নিখিল। রেগে উঠল চট করে, ক্রোধ মিশ্রিত স্বরে বলল, উপায় কি? মাথা খারাপ করে দিচ্ছিলে তুমি। আমি জানি আমাদের বয়সের পার্থক্য আছে, কিন্তু এইভাবে প্রেশার দিলে আমার কাছে উপায় কি? সব ফেলে আমি চাকরি জোগাড় করেছি, তাও ভালো আমাকে রেজাল্ট ছাড়াই চাকরিতে রেখেছে। কি এমন আছে ওই চাকরিতে? সামান্য কিছু টাকা। আমি টাকার জন্য চাকরিটা করছি না, করছি তোমার জন্য। হ্যাঁ, আমি প্রেশার দিচ্ছি কারণ তোমাকে অনেক কিছু সইতে হচ্ছে। বাবার সাথে প্রতিনিয়ত আমার কথা কাটাকাটি হচ্ছে বিয়ে নিয়ে।
আমি তোমার জন্য সব ভালো ভালো পাত্রদের না করে দিচ্ছি। বাবা বিরক্ত আমার উপর, আমার জেদের উপর কথা বলতে পারছে না, তাই জেদ দেখিয়ে মাকে বলেছে যদি বিয়ে না করি তাহলে যেন তার অন্ন ধ্বংস না করি। এই চাকরিটা তাই আমার জন্য সামান্য নয়। এসব কেন করছি জানো? কারণ আমি তোমাকে ভালোবাসি নিখিল। আমি ভেবেছি তুমি আমার দিকটা বোঝো, কিন্তু আমি ভুলছিলাম, আমি সত্যি ভুলছিলাম। বলে উঠে দাঁড়ালো সৌদামিনী। তার ছোট ছোট চোখ থেকে মোটা মোটা অশ্রুদানা গড়িয়ে পড়ছে শ্যাম মুখে। রক্তিম সূর্যের লেলিহান শিখায় তা ভালো করেই দেখতে পেল নিখিল। পেয়সীর অশ্রুদাকে ক্ষত বিক্ষত করলো অজান্তে। অস্থির হলো পেয়সীকে বোঝানোর জন্য, কিন্তু পেয়সী বুঝল না। গাঢ় অভিমান ঘিরল তাকে, এক মুহূর্ত দাঁড়ালো না। অস্তীয়মান সূর্যের সাথে সাথে সেও প্রস্থান নিল। নিখিল ডাকলো বহুবার, কিন্তু একটা রিকশাতে উঠে চলে গেল সে। দ্বিধাগ্রস্ত প্রেমিক ধপ করে বসে পড়ল বেঞ্চিতে। আধ খাওয়া বাদামের ঠোঙ্গা পড়েই রইল অবহেলায়। সন্ধ্যের মিহি গন্ধ বাতাসে শিরশিরে, বাতাসের সাথে অন্তিম মজ্জায় কম্পন ধরালো হিমশীত। হাতে পোড়া সিগারেট, পায়ের গতি মন্থর, অলস মনমরা। নীল এমনভাবে চলছে যেন ব্যাকগ্রাউন্ডে কেউ হোয়াই দিস কলাবেরি ডি গানটি লাগিয়ে দিয়েছে। হাতে মদের বোতল থাকলে বর্ষসেরা দেবদাস উপাধিটা পেয়ে যেত, কিন্তু সে মদ খায় না। মাঝে মাঝে একটু সিগারেট পোড়ায় যখন মন খুব বিষণ্ণ থাকে। আজ তেমন দিন। সৌদামিনী তাকে প্রত্যাখ্যান করেছে, ফোন ধরছে না। বাড়ির সামনে দাঁড়াতেই দারণ দিয়ে তাড়িয়ে দিয়েছে। এখন মনটা জ্বলছে কষ্টে। কেন অহেতুক জিদ করলো, রাগ দেখালো? এত কষ্টে মেয়েটাকে নিজের প্রতি দুর্বল করেছিল সে। নিজের ওপর নিজের রাগ হচ্ছে, কান্না পাচ্ছে, চোখ জ্বলছে, কিন্তু অশ্রু আসছে না। আচ্ছা, পুরুষ যদি কাঁদে তবে কি তাকে দুর্বল বলা হবে? কেন বলা হবে? তারও তো কষ্ট হয়। মেয়েদের মতো কেন তারা সবসময় কাঁদতে পারে না? এজন্যই বুঝি বলে পুরুষের অশ্রু খুব সুন্দর, কারণটা তার দুর্লভ। দীর্ঘশ্বাস ফেলল নিখিল। হাতে থাকা সিগারেটের ফিল্টারটা ফেলালো। হঠাৎ মনে হলো কেউ বা কারা যেন ছুটে আসছে। বড় বড় পায়ের ধপধপ শব্দ। সামনে চোখ ছোট ছোট করে তাকালো। তার একটু কাছে আসতেই দেখলো আর কেউ নয়, তারা দেবব্রত এবং অর্জুন তার দিকে দৌড়াচ্ছে। এত দামড়া দুটো 28 বছরের ছেলেকে এমন প্রাণ হাতে দিয়ে ছুটতে দেখে হতভম্ব হলো নিখিল। কিছু শুধাতে যাবে তখন তারা ছুটতে ছুটতে বলো, নিখিল দৌড়া দৌড়া। কিন্তু কেন? পেছনে জম আছে, আগে পালা। নিখিল কিছু বুঝলো না। মস্তিষ্ক অবাস হলো যেন। হুঁশ ফিরল যখন প্রজেক্টাইলের মতো রবিন ভাইয়ের উড়ন্ত স্যান্ডেল এসে পড়ল তার পায়ের কাছে। দেবব্রত এবং অর্জুন একা ছুটছে না, তাদের ছুটাচ্ছে হিমুলেনের নববিবাহিত সদস্য এবং যুব সমাজ প্রধান রবিন ভাই, তাও হাতে স্যান্ডেল নিয়ে। তার হুমকি ভরা চিৎকার কানে আসলে, মির্জাফর গাদ্দার, দাঁড়া, একটা মার কিন্তু মাটিতে পড়বে না, দাঁড়া। নিখিল আর দাঁড়ালো না, সেও উল্টো দিকে দৌড়। তাল মেলালো দেব এবং অর্জুনের সাথে। দৌড়াতে দৌড়াতে শুধালো, রবিন ভাইয়ের কি হয়েছে? বেটার বিয়ে করে মাথা আউট হয়ে গেছে, পাগলাই গেছে, টপ ফ্লোর গন। আমরা শুধু বলছিলাম বিয়ে উপলক্ষে আজকের চা তোমার পক্ষ থেকে। ব্যাস, পাগল ষাঁড়ের মতো স্যান্ডেল তুলে দাবরানি দিচ্ছে। এদিকে রবিন ছুটছে এদের পেছনে। প্রেমিকাকে চমক দিতে যেয়ে তার জীবনটাই চমকে পরিপূর্ণ হয়ে গেছে। মাকে বলে গিয়েছিল আমি ডিম কিনে আনছি। সেই ফাঁকে তানের সাথে দেখা করতে গিয়েছিল, ভেবেছিল একটা আংটি দিয়ে চমকে দিবে, কিন্তু বাকিটা ইতিহাস হয়ে গেল। বিয়ে পর্যন্ত তাও ঠিক ছিল। সবার ডিম খেয়ে যেই উঠতে যাবে তানি বিলটা এগিয়ে দিয়ে পড়লো, যাও পেমেন্ট করো। আমি কেন? আমি কেন মানে? তুমি আমার স্বামী, আমার সম্পূর্ণ দায়ভার তোমার। কবুল বলার সময় মনে নেই? শরীয়ত মতে এখন থেকে আমার ভরণ পোষণ তোমার। আমি চাপ দিতে চাচ্ছি না, হুট করে এত দায়িত্ব তুমি নিতে পারবে না, তাই অল্প অল্প করে প্র্যাকটিস করো। আজকে বিলটা দিয়েই শুভারম্ভ করো। না বলো হ্যাঁ। বউয়ের জন্য এটুকু করতে পারবে না রবিন? রবিন নিজেকে যাও একটু সামলালো, কিন্তু বিল আসতেই মাথায় বাজ পড়লো যেন। 4,500 টাকার বিল। এই 8টা রাক্ষস কি খেয়েছে যে 4,500 টাকা বিল এলো?
বিয়ের দুঃখে এতটাই মশগুল ছিল যে দেখেনি হাড় হাবাতে গুলো দোকান ফাঁকা করে দিয়েছে। তাই যে অর্জুন বলল, রবিন ভাই, আজকের চা তোমার পক্ষ থেকে। অমনি রবিন ভাই তার রুদ্র অবতার নিলেন। একটা সময় দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে উঠলেন। এরই মাঝেই অন্যার সামনে পড়ল। হিমুলেনের রাস্তায় একটা 31 বছরের দামড়া, দুটো 28 বছরের দামড়া ছেলে আর একটা 24 বছরের ছেলে পেছনে ছুটছে দৃশ্যটি হাস্যকর। অন্যা রবিন ভাইকে থামালো কোনো মতে। পাগল হয়েছো রবিন ভাই? কে বলবে তোমরা বড় হয়েছো? তোর ওই গাদ্দার ভাই আর গাদ্দার স্বামীকে বল থামতে। 4 হাত দূরে অবস্থিত দেব চেঁচিয়ে বলল, পাগল নাকি? হুদাহুদি জুতো খাবো না। রবিন ভাই হাতে থাকা জুতোটাও ছুঁড়ে মারল নিরিক করে, কিন্তু আফসোস এবারও মিস। অর্জুন দাঁত কিলিয়ে পড়ল, কাছে আয়, লাগাচ্ছি। অনা নিজ বরের দিকে তাকিয়ে মুখ ভসকালো। কে বলবে এরা আবুদ্ধা না? আর সহ্য না করতে পেরে এবার নিজে রুদ্ররূপ দেখালো অনা। থামবে তোমরা? হয়েছে কি? এইভাবে কোতকুতি করছো কেন? শালাগুলো 4,500 টাকা গিলে আবার চায়ের টিট চায়। বিরিয়ানির লোভে আজ আমাকে বিক্রি করে দিয়েছে মির্জাফর। রবিনের কথাটা প্রথমে মাথায় ঢুকলো না অনার, কিন্তু পরিস্থিতি শান্ত করা প্রয়োজন। বাদামের ঠান্ডা শরবত অবশেষে রবিন ভাইকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলো সে। রতন ভাইয়ের দোকানে বসালো। ঠান্ডা বাদামের শরবত হাতে ধরিয়ে অবশেষে শান্ত হলেন রবিন ভাই। যখন সম্পূর্ণ ব্যাপার খোলসা হলো, অনার মুখ হা হয়ে গেল। তুমি তানিয়া আপুকে বিয়ে করে ফেলেছো? না তানি, অদৃশ্য বন্দুক আমার মাথায় ঠেকিয়ে আমাকে বিয়ে করেছে। হতাশ গলায় উত্তর দিলেন রবিন ভাই। অন্না উত্তেজিত হয়ে বলল, এখন কি করবে? কাকিমাকে কি বলবে? জানি না, কিচ্ছু জানি না। চোখে সরিষার ফুল দেখছি। একটু পর বায়োস্কোপ দেখবে, কারণ কাকিমা তোমার জন্য পাত্রী পছন্দ করে ফেলেছেন। অন্যের কথাটা বিনা শব্দে পটকার মতো ফুটল রতনের দোকানে। রবিন চোখ বিস্ফোরিত করে বলল, কি বলছিস তুই? বিকেলে এসেছিল, মেয়ের ছবি দেখালো, আগামী পরশু তোমাকে দেখতে আসছে। আমি সেটা বলতেই তোমার কাছে আসছিলাম, তুমি তখন ওদের ধাওয়া করতে ব্যস্ত। এদিকে কাকিমা তোমাকে ধাওয়া খাওয়ানোর ব্যবস্থা করছে। তানিয়া আপু তোমাকে জুতো না বন্দুক নিয়ে ধাওয়া করবে। রবিনের মুখ চুপসে গেল। মা তাকে জানলো না এখন কি করবে। দূরের কাকটা বেসুরে ডাকছে। নির্ঘুম টকটকে চোখ জোড়া নিষ্প্রভ দৃষ্টিতে দেখছে কাকটির দিকে। হিম ঠান্ডায়ও শীত লাগছে না, অনুভূতিহীন হয়ে গেছে যেন রবিন। সকাল সকাল ডিম কিনতে বেরিয়েছে সে, গতকাল ডিমটা কিনাই হলো না। অন্যের কাছ থেকে খবর পেয়ে ছুটল মায়ের কাছে। মা অলস ভঙ্গিতে বলল, হ্যাঁ মেয়ে পক্ষ আসছে। আমাকে জানাওনি কেন? তোকে জানিয়ে কি হবে? যার বিয়ে তাকে জানিয়ে কি হবে? এমন কথা শুনে তাজ্জব বনল রবিন। মাতাকে সম্পূর্ণ উপেক্ষা করে বলল, ডিম নেই, যা ডিম কিনে আনতো। ফলে সেই ডিমে আটকে গেল সে। মতিন মামা ডিম দিতে দিতে বলল, শুনছনি, হিমুলেনে নতুন ভাড়াইটে আসছে, শামিমদের বাড়ি। এত বিবিসি চ্যানেলের মতো খবর কিভাবে পাও তুমি? চোখ কান খোলা রাখো, তুমিও পাবা। কথাটা শেষ হতে না হতেই চক্ষু কপালে উঠল রবিনের। কারণ শামিমদের বাড়ির নিচে যে ট্রাকটি দাঁড়িয়েছে তার পাশেই তার বউ দাঁড়িয়ে আছে। এরই মাঝে মতিন মামা বলে উঠলেন, ওই যে মাইয়াডা, ওরাই ভাড়াই নিচে। অতিমাত্রায় বিস্ময়কর ঘটনা ঘটলে মানুষ স্তব্ধ হয়ে যায়, মস্তিষ্ক শূন্য হয়ে যায়, কানে তালা লাগে, আশেপাশের ব্যস্ত দুনিয়া শুনশান হয়ে যায়, বাতাসের হেলদোলও গায়ে লাগে না। ক্ষণিকের জন্য নিজেকে ধরণীবাসী মনে হয় না। রবিনের অবস্থাটি ঠিক তেমন। তার মনে হচ্ছে মাথাটা খালি ফুটবল হয়ে গেছে, কাজ করছে না। এখনই কেউ এসে লাথি মারবে। সম্বিত ফিরল যখন মতিন মামা পাশ থেকে বলল, বোঝা যায় মেয়েটার অত বয়স। আমি তো ভাবছিলাম কৃষ্ণার বয়সী কিনা, সুন্দর আছে না। আমার ভাইগনা জামিলের সাথে মানাইবে। নিজের বউকে নিজে অন্য কেউ বিয়ের তদবির করছে, ব্যাপারটি মোটেও ভালো লাগলো না রবিন ভাইয়ের। বিরক্ত হলেন, চোখ কুঁচকে ফেলেন, কিন্তু রাগ জাহির করলেন না, কারণ এখন তার থেকে গুরুত্বপূর্ণ কাজ আছে। ডিম না নিয়ে ধপধপ করে হাঁটা দিলেন। মতিন মামা পেছন থেকে ডাক দিলেন,
কিন্তু রবিন ভাইয়ের কানে তালা ঝুলছে। তানি কেবল ট্রাকওয়ালার পাওনা মেটালো। জিনিসপত্রের বাক্সগুলো কেবল ভিতরে রাখা হয়েছে, এলোমেলো বিক্ষিপ্ত হয়ে আছে সব কিছু। বাসা বদলানোর একটা বিশাল ঝামেলা বই আর কিছু না। এই ঝামেলা অনেকটা যেচে পড়ে নিয়েছে সে। 20 বছর ধরে বাস করা বাড়িটা ছেড়ে হিমুলেনের ছোট্ট বাসে উঠেছে সে। মায়ের ইচ্ছের বিরুদ্ধে এই কাজটা করেছে। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো তানির, তীব্র বিতৃষ্ণা মিশ্রিত একটা দীর্ঘশ্বাস। এরই মাঝেই হাত টেনে 2 বাড়ির মধ্যকার ফাঁকা স্থানে টেনে নিয়ে আসলো তাকে রবিন। ঘটনার আশঙ্কিকতায় হতবাক হলো তানি, কিন্তু তার বিস্ময়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে রবিন প্রশ্ন ছুড়ল, এখানে কি করছিস তুই? হ্যাঁ হ্যাঁ না উত্তর দে। সারা দুনিয়ায় এই গলি পেলি তুই বাধা নিতে, আমাকে জানাসনি কেন? সকাল সকাল এই কী সব পিকনিক দিচ্ছিস? রবিনের জেরায় চোখ মুখ কোঁচকালো তানি, ভুরু যুগল একত্রিত করে কড়া স্বরে শুধালো, কেন? ভয়ে গলা শুকিয়ে গেছে? ভয় পাচ্ছিস? আন্টি সরি, আমার শাশুড়ির কাছে আকাম ধরা পড়ে যাবে তাই। কি? কিসের আকাম? আর আমি ভয় পাই না। তাই নাকি? তাহলে চিপাই নিয়ে এসেছিস কেন? হাতটা গলির মধ্যেখানে ধর। কথাটা শেষ করতে করতেই পাড়ার লোকের আনাগোনার শব্দ কানে এলো। সাথে সাথেই হাতখানা ছেড়ে দিল রবিন। তানি তাচ্ছিল ভরে হাসলো, নিচ থেকে দ্রুত ঘুচিয়ে সরে আসলো, ফিসফিসিয়ে বলল, তোর উপর নজরদারি করতে এসেছি। দুনিয়ার অন্য পাড়ার ঘর নিলে তো সেটা হতো না। মনে রাখিস, 1 মাস সময়। এর মধ্যে যদি গতি না করিস তাহলে একেবারে বাক্স প্যাঁচা নিয়ে তোমার বাড়ি। বলেই হনহন করে হাঁটা দিল তানি। রবিন সেখানেই দাঁড়িয়ে রইল, মুখখানা চুপসে গেল নিমিষে। মাঝে তার গলায় খড়া ঝোলানোর বন্দোবস্ত করে রেখেছে। অবশেষে ডিম হাতে বাড়ি ফিরল রবিন ভাই। তার শুভ্র মুখশ্রী চুপসে পচে আলোর মতো হয়ে আছে। তাকে দেখেই চোখ কুচলালেন রবিনের মা। ডিমগুলো নিতে নিতে বললেন, গোসল কর যা, আজকে অফিস টফিস নেই নাকি? তুমি আগে বলো, আমার বিয়ের তলোয়ারটা কী ভেবে তুমি আমার গলায় ধরেছ? ও মা, তুই না বললি তুই বিয়ে করবি? স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিলেন রবিনের মা। রবিন বেকুব বনে গেল, হতবাক স্বরে বলল, হ্যাঁ আমি বলছি, কিন্তু এর মানে এই না তুমি পাত্রীদের লাইন দিবা। আমি বলেছি কারণ। এত কারণ শুনতে পারবো না, গোসল করে আয় আগে। আর কালকে চুল কাটবি, কাকের বাসা নিয়ে ঘুরছে। কোন দিন দেখবি কাক ডিম পেড়ে যাবে। আর না জানি কত উকুনের গোষ্ঠীকে ভাড়া দিয়ে রেখেছিস, কিছুদিন পর দেখবি ভাড়াও দিতে শুরু করবে। কথা গড়িও না মা। আমি কথা বলতেই চাচ্ছি না, এই আমার মুখ তালা, আর কোনো কথা বলবো না। বলে ডিম নিয়ে রান্নাঘরে পা বাড়ালেন তিনি। এদিকে শত শত প্রশ্ন করলেও তিনি বিকারহীন। রাগে দুঃখে অবশেষে গোসলে চলে গেল রবিন ভাই। একদিকে তানি, অন্যদিকে মা। শান্তি কোথাও নেই। কুয়াশার মোটা পারদ, 1 মিটার দূরে কিছু দেখা যাচ্ছে না। হিমধরা শীতল সমীরের মাঝে ষাট লকরের তীব্র পেটানো শব্দ কাঁপাচ্ছে পাড়া। শীত আসতে ব্যাডমিন্টন খেলার ব্যবস্থা করা হয়েছে পাড়ায়। অফিস থেকে ফিরে 9:30 নাগাদ পাড়ার যুব সমাজ মীর জাফরদের দল এসে জড় হয় রবিনদের বাড়ির সামনে ফাঁকা জায়গায়। অবৈধভাবে বিদ্যুতের ব্যবস্থা করেছে প্রতীক। লাইটে টাকা দিয়েছে যুব সমাজ যৌথভাবে। কোর্টের এক পাশে মেয়েরা খেলে, অন্য পাশে যুব সমাজ। একটা প্লাস্টিকের চেয়ারে বসে আছেন রবিন ভাই, হাতে ঠান্ডা বাদামের শরবত। রতন ভাই এখানে চা শরবত সাপ্লাই দিচ্ছে। শামীমের মাঝে কথা তুলল, সামনেই নতুন বছর, কি প্রোগ্রাম হবে নাকি? বারবিকিউ? আমি হানিমুনে যাচ্ছি, এবারের প্রোগ্রাম বাদ সাধল দেবব্রত। তার মাথায় আবার ঝোঁক উঠেছে হানিমুনের। ক্যান্সেল করা টিকিট আবার কাটার পরিকল্পনা তার। এরই মাঝে প্রতীক বলে উঠল, আবার সমবায় হানিমুন? হোক সমবায়, কিন্তু এবার আমি যাবই। আমার জীবনে লালটেন জ্বলছে আর তুমি আসো তোমার হানিমুনের সানাই নিয়ে। ঝাঁঝিয়ে উঠলেন রবিন ভাই। দেবব্রত যথারীতি দমে গেল, তার মনের আক্ষেপ গিলে ফেল। রবিন ভাই দীর্ঘশ্বাস ফেললেন, হতাশরে বললেন, ওই রকেটের ফাদ্দারটা দেখছিস? আমার অবস্থা ওই রকেটের ফাদ্দারের মতো হয়ে গেছে। এক পাশ থেকে টানি চাপ মারছে তো।
অন্য দিক থেকে মা, আমি নেটে আটকে বসে আছি, কোনো হানিমুন ফানিমুন হবে না। হানিমুন শব্দটাই ব্যান্ড। বলে এক ঢোকে শেষ করলেন বাদামের শরবত। দেবব্রত চুপসে গেল। তার বোধহয় এই জন্মে হানিমুন হবে না। অন্না খেলতে নামলো সবার পরে। সবচেয়ে আনাড়ি সে। ব্যাডমিন্টন ব্যাটও ঠিকমতো ধরতে পারে না, ফলে সবসময় তাকে বঞ্চিত করা হয়। লাবণ্য, দীপ্তি, সমীহা, তামিমা সবার এক বক্তব্য, অন্না আনাড়িকে নিয়ে খেলা যায় না। কৃষ্ণা নিরুপায়। তাকে নিয়ে 27 বার পয়েন্ট সিস্টেম বোঝানো হয়েছে, কিন্তু বান্তা এখনও বুঝে না। সে যে টিমেই থাকে সেই হারে। প্রতিবার বলির বাকরা হয় কৃষ্ণা। ননদিনী তাই কিছু বলতেও পারে না। এইবারও তাই হয়েছে। কৃষ্ণা আজ নামেনি, ফলে একেবারে একা হয়ে গেল অনা। মীর জাফরের দলকে অনুরোধ করলো, কিন্তু তাদের গুইগায়ের অন্ত নেই। অন্যাও ঠোঁট উল্টালো। নিজের বইয়ের এমন মোর্ছানো মুখখানা সইতে পারল না পাড়ার সালমান শাহ। অমনি র্যাকেট নিয়ে হাজির। ভরাট স্বরে ঘোষণা করলো, আজ ছেলে মেয়ে একসাথে খেলবে 21 পয়েন্টের খেলা। আমি আর আমার বউ, এবার তোরা টিম কর। অর্জুনের ঘোষণায় সবার দৃষ্টি সেদিকে গেল। রবিন ভাইয়ের দুঃখ বিলাপ গুলে খেয়ে ফেললো যেন সবাই। টিম হলো অর্জুন, অন্না এবং প্রতীক, তামিমা। পাড়ার সব থেকে ভালো খেলোয়াড় এরা। তামিমা বলে উঠল, সাবধান কিন্তু অর্জুনদা, তোমার বউয়ের রেকর্ড আছে 16টা ম্যাচের একটাতেও জিতে না। যে তার সাথে খেলেও সেও হারে। যদি জিতি তাহলে? মানে? আজ যদি আমরা জিতি তাহলে কি হবে? ম্যাচ হবে, হার জিতের ফয়সালা হবে না? যদি জিতি তাহলে আমাদের ঘুরতে নিয়ে যাবে তুমি, তাও তোমার খরচে। আচ্ছা, আর যদি আমরা জিতি তাহলে আমার বউকে নিয়ে তোদের খেলতে হবে। তাকে এক কোণে দাঁড়িয়ে থেকে মুখ ঝুলাতে দেওয়া যাবে না। অর্জুনের কথায় হতবিহ্বল মীর জাফরের দল। অর্জুনদা কখনো খুব একটা খেলে না, আসে আড্ডা মারে আর অন্যকে দেখে। তার কাজই শুধু বউকে দেখা। নীলিন নয়নে শুধু দেখবে অন্যকে, এটাই তার কাজ। তামিমা তাচ্ছিল ভরে বলল, বোঝো কিন্তু অর্জুনদা, হারলে বউয়ের সাথে হেরো ট্যাগ তুমিও নিবে। সব ট্যাগে রাজি, আগে হারিয়ে দেখা তো। অর্জুনের কথাই তার হাত চেপে ধরল অনা। বিমোর স্বরে বলল, নিজেকে সত্যি সত্যি সালমান শাহ ভাবছো নাকি? এত ভাব নিচ্ছ কেন? আমার বউকে হেরো বলবে আর আমি চুপ করে শুনবো, তা তো হবে না। সাবলীল স্বরে কথাটা বলল অর্জুন। শীতের মাঝেও এক উষ্ণ অনুভূতি দোল দিল যেন অনাকে। স্পন্দন বেড়ে গেল নিমিষে। এই মানুষটা পারো বটে। বিয়ে 3 মাস হলেও অন্যার মনে হচ্ছে প্রতিনিয়ত সে মানুষটার প্রেমে পড়েছে। তার চিন্তায় সেদ পড়ল রবিন ভাইয়ের হাঁকে। শুরু হলো খেলা, অন্যার আত্মসম্মান রক্ষার খেলা। সার্ভ করলো হিমুলেনের সালমান শাহ। প্রথম সার্ভেই তামিমা মিস করলো, ফলে পয়েন্ট জুটল অর্জুন অন্যার ঘরে। অর্জুন তার সার্ভের গতিতে কিছু সময় বেকুব বসে রইল। তামিমা। যুব সমাজের সকলের মুখ হাক্কা বাক্কা হয়ে থাকলো। পড়ুয়া অর্জুনদা বই পড়া ছাড়াও কিছু করতে পারে, ব্যাপারটা যেন হজম হলো না। কম দিন তো হিমুলেনে থাকা হয় না, কিন্তু অর্জুনদার এমন অদেখা রূপের দর্শন এই প্রথম হলো। অর্জুনের ঠোঁটে বাঁকা হাসি। লাবণ্য ফিসফিসিয়ে বলল, ইস, সেদিন প্রেমপত্রে আমার নামটা লেখা থাকলে আজ এই পুরুষটি আমার হতো। সে ঘুরে বালি, অর্জুন তার কাছে নারী মানে অন্নপূর্ণা। সামিয়া হাসতে হাসতে উত্তর দিল। লাবণ্য আফসোসের সাথে বলল, ইস, এমন আমরা কবে আমাদেরকে নারী মনে করা পুরুষ পাবো রে। প্রতীক তামিমাকে ইশারা করে বলল, টার্গেট অন্যাকে কর। এদিকে অন্না মুখ হাঁ করে চেয়ে আছে পরের দিকে। অর্জুন তর্জনী দিয়ে মুখখানা বন্ধ করে বলল, সার্ভটা শুধু ঠেকিয়ে দিবি, বাকি আমি সামলে নিব। রবিন ভাই চিরচিরিয়ে গলায় বলল, প্রেম বাড়ি করো, খেলা শুরু কর। খেলা জমে গেছে। একবার অর্জুনদা পয়েন্ট করছে তো একবার প্রতীক তামিমা। দুধভাত অন্না ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে। 60 লক্ষকের উপর চলছে তীব্র অত্যাচার। এক পর্যায়ে অর্জুনদা তার জ্যাকেট খুলে ফেলেন। ঘমার্ত শরীরে লেপ্টে আছে সাদা টি শার্ট। সুঠান মাংসপেশিগুলো স্পষ্ট বোঝা যাচ্ছে। মীর জাফরের দল চোখে খিদে মিটাচ্ছে, ফলে না চাইতেও জ্বলছে অর্ণা। প্রগাঢ় ভাঁজ তার কপালে, কড়া দৃষ্টি তার মীর জাফরের দলের দিকে। কি হাড় ভাবাতে অন্যের বরকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, আর অর্জুনদাও
কেন এতটা ভাব নিতে হবে তার? কেন শো অফ করতে হবে তার দেহ? এরই মাঝেই তার দিকে আসা শার্টলকটি সামলানো গেল না, ফলে অপর পক্ষের ঘরে গেল আরও একটা পয়েন্ট। 17/19। অর্জুন কড়া গলায় বলল, ধ্যান কোথায়? খেলতে এসেছো নাকি তারা গুনতে? অর্জুনের ধমকে চুপসে গেল অর্ণা। তাই সব চিন্তা ফেলে খেলায় মনোনিবেশ করলো। সার্ভ এবার প্রতীকের, তার অপর পক্ষে অর্ণা। সে এমনভাবে সার্ভ করলো যেন অর্ণা তা সামলাতে না পারে, এবং হলো তাই। অর্ণা মিস করলো। পয়েন্ট হলো 17/20। অর্ণা এবং অর্জুনের নৌকা ডুবতে দেখে তামিমা তাচ্ছিল ভরে বলল, কি অর্জুনদা, পকেট খালি করার জন্য তৈরি হও? রবিন ভাইয়ের কমেন্টারি শুরু হলো। টান টান উত্তেজনা, উভয়ের পক্ষে রেষারেষি। পয়েন্ট 17-20। হিমুলেনের সালমান শাহ। এর প্রথম ম্যাচ কী হবে? অন্না রানীর শেষ ম্যাচ। ম্যাচ শুরু হলো। তামিমা সার্ভ করলো অর্ণার দিকে। এবার পৃথিবীর অষ্টম আশ্চর্য হলো, অদ্ভুতভাবে ঠেকিয়ে দিল অর্ণা। শুধু তাই নয়, প্রতীক ঠেকাতেও পারল না। পয়েন্ট জুটল অর্জুন অর্ণার ঘরে। সবার মুখ হাঁ। অর্ণার নিজের হাতের দিকে তাকালো। এই দৈবাত ঘটনা কি সে ঘটালো? সাথে সাথে অর্ণার নামে চেয়ার শুরু হলো। খেলায় মোড় ঘুরল। অর্জুনদার খেলার সামনে টিকতে পারল না তামিমা আর প্রতীক। শেষ দানটা ছিল অর্জুনের। সার্ভ কঠিনভাবে করলো, প্রতীক ঠেকিয়ে দিল। শার্টলককে উঠল তীব্র ঝড়। টাই স্কোর। যার কক পড়বে সে হেরে যাবে সম্মানের খেলা। এক পর্যায়ে শার্টলকটা আসলো অর্ণার দিকে। অর্জুন দৌড়ে আসতে গেলে কিন্তু পারল না সময়ের সাথে। তার আগে চোখ বুজে কয়েকে আঘাত করলো অর্ণা। কক যে পড়লো ঠিক তামিমার কাছে। তামিমা ঠেকেও ফেলেছিল প্রায়, কিন্তু কক নেটেই আটকে গেল। আর সেই সাথে 21/20 জিতে গেল অর্জুন অর্ণা। সবার উল্লাসের অন্ত নেই। অর্জুনের প্রথম ম্যাচে সে জিতে গেল। শুধু জিতলই না, অর্ণার আত্মসম্মানও বাঁচিয়ে দিল। রবিন ভাইয়ের উচ্ছ্বাসিত কণ্ঠ নিস্তব্ধ রজনী ছিল। অবশেষে আমাদের নায়ক বাঁচিয়ে দিল নায়িকার সম্মান। এই সাথে এখন থেকে সবাইকে বিনা অজুহাতে অন্না রানীকে নিয়ে খেলতে হবে। সেই সাথে তার খিল্লি উড়াতে পারবে না। এবং 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 এই জিতের উসিলায় এই 31st স্পন্সর আমাদের অর্জুন ভাইয়া। রবিন ভাইয়ের বক্তব্য উল্লাসের রোল পড়লেও অর্জুন হতভম্ব হলো। কোথায় ভেবেছিল পকেটের টাকা বেঁচে গেছে, কিন্তু কিসের কি? জিতেও হেরে গেল সে। পকেটের টাকা সেই খসলই। কিন্তু এসবের মাঝেই অর্ণাকে দেখলো প্রফুল্ল। তার চোখে মুখে উল্লাসের যেন ঠিকানা নেই। যাক, পকেটের টাকা খসলেও শিউলির উজ্জ্বল হাসিখানা পাওয়া গেল। সেই হাসি যে অমূল্য। টাকা দিয়ে এই হাসি বিচার করা যায় না। টেবিল ল্যাম্প জ্বলছে। কৃষ্ণার সম্পূর্ণ মনোযোগ বইয়ের পাতায়। কাল পরীক্ষা, কোনো ছাড় নেই পড়াশোনায়। তাই আজ ব্যাডমিন্টন খেলতেও যায়নি। চোখের নিচে গাঢ় কালো পরদ। চুলগুলো অবিন্যস্ত। দুদিন ধরে চিরুনি দেওয়া হয়নি। তেলচে হয়ে আছে মুখ। প্রতিবার সে প্রথম হয়। শ্বশুরমশাই বেশ গর্ব করেন। সবাইকে বলে বেড়ান, আমার বৌমার রেজাল্ট জানো, এবারও ফার্স্ট। সেই গর্ব অটুট রাখতেই এত খাটুনি। এই 2 বছরের নিজের জায়গাটা বেশ পাকাপাকিভাবেই করেছে কৃষ্ণা। এমনকি শাশুড়ি মার সাথেও সম্পর্কের সমীকরণটাও মিলিয়ে ফেলেছে সে। কিন্তু এসবের মাঝে খরা জলে দেবব্রতের প্রেমের জীবনে সারা জীবনের কাজ ছেড়ে বাসায় আসে প্রশান্তির খোঁজে। কই একটু বউটিকে পাশে বসিয়ে প্রেমের 2টো লাইন বকবে, কিন্তু সবই বৃথা। কারণ তার বইয়ের সময় কই। সে হয় রান্না করে, নয় নাস্তা বানায়, নয় পড়াশোনা করে। এমনকি ঘুমোতে যাওয়ার সময়ও কৃষ্ণাকে পাওয়া যায় পড়ার টেবিলে। এতে অবশ্য দেবব্রতের কোনো অভিযোগ নেই, কিন্তু মেজাজটা খারাপ হয় যখন চামে চুমে বউটিকে আলিঙ্গনে নিয়ে প্রেমের 2টো বুলি বলে। অমনি কোথা থেকে হয় কাকিমা, নয় মা, নয় অন্যটা এসে টপকাবে, এসে ছু করে নিয়ে যাবে কৃষ্ণাকে। ফলে হৃদয়টা অপ্রেমে খা খা করতে থাকে। কিন্তু বোঝার কেউ নেই। বউটাও বুঝে না। সেই প্রেমিকেরও তাকে কাছে পেতে ইচ্ছে করে। ঘুম থেকে উঠলে বউকে পায় না, ঘুমোতে যাবার সময় বউকে পায় না। তাই তো হানিমুনের প্ল্যান করেছিল সে। তাও রবিন ভাইয়ের আন্দোলনে ভেস্তে গেল। যতদিন তানিয়াপা আর তার কোনো হিল্লে না হচ্ছে কিছুই হবে না।
হতাশার বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো। অলস পায়ে ঘরে প্রবেশ করল দেবব্রত। কৃষ্ণা তখন পড়তে ব্যস্ত, মাথা ঝুলিয়ে ঝুলিয়ে পড়ছে। আজ অর্জুন আর অন্নাকে একত্রে খেলতে দেখে দেবব্রতরও ইচ্ছে করছিল তার বইয়ের সাথে টিম বানিয়ে খেলবে, কিন্তু তার মায়াবতী তো বইয়ে মুখ গুজেছে। দেবব্রত একটু ঝুঁকলো কৃষ্ণার দিকে, চুলে আলতো করে চুমু খেয়ে বলল, আজও কি আমার বউ পরেই রাত কাটাবে? আর আমার বুকে স্থান পাবে কোলবালিশ? দেবব্রতের প্রেমের ডাক একেবারে কঠিনভাবে দমিয়ে দিল কৃষ্ণা। কড়া স্বরে বলল, মাস্টার মশাই জ্বালিও না, আমি পারছি না, আমার সময় নেই। আমার জন্য কি তোর কখনো সময় আছে? কণ্ঠে বিস্তর অভিমান। কৃষ্ণা মুখ তুলল। দেবব্রতের স্বর গম্ভীর, চোখের ভাষাটা বিচিত্র। কৃষ্ণা হতবাকে শুধালো, এভাবে বলছো কেন? কারণ আমি সবসময় তোর কাছে 4 সাবজেক্ট, পাস ঠেকাতেই পড়া কেবল। দেবব্রতের কণ্ঠে তীব্র অভিমানের চাপ, চোখজোড়া কঠিন। কৃষ্ণা হতবাক নয়নে চাইল স্বামীর দিকে। কপালে তার প্রগাঢ় ভাঁজ। হতভম্ব স্বরে শুধালো, এমন করছো কেন তুমি? কেমন করছি? ছেলে মানুষই। আমি ছেলে মানুষই করছি। দেবব্রতের কণ্ঠে গাম্ভীর্য এলো, খানিকটা রাগও প্রকাশ পেল তন্নাধ্যে। কৃষ্ণা তার কলম নামালো। নিটল গোল গোল স্বচ্ছ চোখজোড়া কঠিন মুখশ্রীতে আবদ্ধ হলো। দেবব্রত স্থির দৃষ্টিতে চেয়ে আছেন। তার চাহনি আজ ব্যতিক্রম। শানিত সেই দৃষ্টিতে কৃষ্ণার বিস্ময় বাড়ল। তার মাস্টার মশাই তো এমন নয়। বইখানা বন্ধ করে বলল, ছেলে মানুষই ছাড়া আর কি বলবো? তুমি কি জানো না আমার পরীক্ষা চলছে? তাহলে এমন আচরণ কেন করছো? দেবব্রত দীর্ঘশ্বাস ফেলল। একরাশ অব্যক্ত আক্ষেপ ছিল যেন সেই দীর্ঘশ্বাসে। শীতল সমীরের ন্যায় ক্ষান্ত স্বরে বলল, ছেলে মানুষই বটে। তোকে দুদণ্ড কাছে পাওয়া যদি ছেলে মানুষই হয়, তবে আমি এখন ছেলে মানুষ। বলে এক মুহূর্ত অপেক্ষা করল না, হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। কৃষ্ণাকে দ্বিতীয়বার প্রশ্ন করার সুযোগ অবধি দিল না সে। বিস্ময় নয়নে তাকিয়ে রইল কৃষ্ণা। তার চেনা মানুষটির অচেনা আচরণ তাকে চিন্তিত করল। বুকটা অজানা আশঙ্কার ঘেমে ছেয়ে গেল। সবাইকে ভালো রাখার এবং নিজে ভালো থাকার প্রকল্পে কি হেরে গেল সে? ধপ করে বসে পড়ল কৃষ্ণা। মস্তিষ্ক অসাড় লাগছে, অজান্তেই চোখ জ্বলছে। ভালোবাসার রিক্ত ঝুড়িটাকে ভরার প্রচেষ্টা কি ত্রুটি থেকে গেল? কুয়াশায় ভেজা সকাল, সূর্য লুকিয়ে আছে হিম কুয়াশার চাদরে। অলসতার আড়মোড়া ভেঙে ধরণীতে তাপ দিবে না বলে মন স্থির করেছে সে। আজ শীতের প্রকোপ সইতেই হবে ধরণীবাসীকে। এই অলসতার নাম পড়েছে শৈত্যপ্রবাহ। এই শৈত্যপ্রবাহের মাঝেও সকাল সকাল তৈরি করে বেরিয়েছে রবিন ভাই। শার্ট প্যান্ট সোয়েটার পরে একেবারেই ফিটবাবু। ইনচার্জ একরত্তি নিঃশ্বাস নেবার সুযোগ রাখেনি। একদিকে বিয়ের ঘণ্টা নিয়ে পা ছুটালেন গলায় পড়বেন বলে, কিন্তু রবিন ভাইও কম ট্যাটনাটি নন। তিনিও হৃষ্টচিত্তে জানিয়ে দিয়েছেন, মেয়ে তার পছন্দ না হলে সে বিয়ে করবে না। এই প্রস্তাব শুনে তাকে কাপুরুষ উপাধিটি দেওয়া যেতে পারে, কিন্তু তারও হাত বাঁধা। মায়েরই অশ্রুসিক্ত ব্ল্যাকমেলের কাছে সে হেরো সৈনিক। বাবা মারা যাবার পর থেকে কেন যেন এখন জেদ ধরতে পারেন না। মায়ের সাথে কথা কাটাকাটি করতে পারে না, কারণ তার পৃথিবী জুড়ে এখন মানুষের সংখ্যা কমে গেছে। তানিটাও জেদি, বুঝতে চাইছে না, একেবারেই থাকে। অথচ বিয়ে হবার পর না দেখা করেছি না কথা বলেছে। কথা বলে এক কথা, আর 25 দিন আর 20 দিন একটু হাসে না, একটু কোমল কথাও বলে না। প্রেমিক হিসেবে অন্তত এতটা কঠোর ছিল না সে। কি ভেবে আংটিটি নিয়ে সারপ্রাইজ দেবার ভূত উঠেছিল কে জানে। ভেবেছিল সবটা নিজের মতো সবটা গুছিয়ে নিবে, কিন্তু কিছুই ঠিক হচ্ছে না। এদিকে মা প্রতিনিয়ত এক সুন্দর মেয়ের ছবি আমদানি করছেন, অন্যদিকে সদ্য 1 সপ্তাহের বউ তাকে চোখ রাঙ্গানির উপরে রেখেছে। নিজেকে স্যান্ডউইচের ভেতরের শশার পর লাগছে, যার কাজ চিমসে হয়ে 2 পাউরুটির মাঝে চিড়ে চ্যাপটা হয়ে থাকা। বুক চিরে দীর্ঘশ্বাস বের হলো রবিন ভাইয়ের। ইজি বাইকের জন্য হাত ইশারা করতেই মিহিস্বর পেছন থেকে শোনা গেল, মামা যাবেন? কুয়াশা ঘেরা সকালে একরত্তি সূর্যকিরণের মতো উষ্ণ স্বর। রবিন ভাই আবেগী চোখে পেছনে চাইলেন। একটা মোটা কালো জ্যাকেট পরে বের হয়েছে তানি। কাঁধে কালো একটি ল্যাপটপ ব্যাগ, নাকটুকু লাল হয়ে আছে ঠান্ডায়। মাথায় এলোমেলো অবিন্যস্ত চুল টুপিতে আটকানো।
চোখাচুকি হলো কাজল লতার সাথে কয়েক মুহূর্তের জন্য। ইজি বাইকালাও থামলো। তার গুরুত্ব খুব কম। তানি ছুটে এলো সামনে। যাবেন বিএনসি মোড়? ইজি বাইকওয়ালা বেখেয়ালি গুরুত্বহীন স্বরে উত্তর দিলেন, রিজার্ভ। রিজার্ভ না একা? যাবো না। চলেন মামা, রিজার্ভ যাব। এরই মাঝেই উত্তর দিলেন রবিন ভাই। ইজি বাইকওয়ালা 100 টাকা চাইলে তানি কিছুটা বিরক্ত হলো। খ্যাচ খ্যাচ করে বলল, 100 টাকা কেন? 60 টাকা তো। শীত বাড়ছে, দামও বাড়ছে। ইজি বাইকওয়ালার বিরক্তি মাখা উত্তর। এরই মাঝে রবিন ভাই বললেন, 80 টাকা চলো, এমনিও বসেই থাকবা। ইজি বাইকওয়ালা রাজি হলো, তানি হলো না। বিরক্তি নিয়ে বলল, তুমি হুদাহুদি এত দাম বাড়াচ্ছ কেন? তোমার দেরি হচ্ছে না? হ্যাঁ কিন্তু। ওঠো তাহলে। রবিনের শীতল স্বরে সাথে তর্ক করলো না তানি। চোখ রাঙিয়ে উঠল ইজি বাইককে। রবিন উঠল পাশে। ইজি বাইক চলছে, পাশাপাশি বসে দুজন, কিন্তু কোনো কথা নেই কারোর মুখে। নীরবতা শেষ অবধি ভাঙল তানি। শুনেছি তোমার জন্য নাকি মেয়েদের লাইন লাগানো হয়েছে, একজন বিশ্ব সুন্দরী। তাহলে বিয়েটা কবে? মস্করা করছি। কিঞ্চিত রাগান্বিত শোনালো রবিনের স্বর। তানি তাচ্ছিল ভরে বলল, তুই বিয়ে করতে পারবি আর আমি মস্করাও করতে পারবো না? আমি বিয়ে করছি, কে বলছে তোকে? বিয়েতে নাও তো করিসনি, একের পর এক মেয়ে দেখছিস, পছন্দ করছিস, বাতিল করছিস, তাহলে এটাকে কি বলা হয়? এগুলো কে বলছে তোকে? আমার তো চোখ কান আছে। হিমুলেনের যুব সমাজের নেতার বিয়ের যোগাযন্ত্র হবে আর হিমুলেনে থেকে জানতে পারবো না? তা তো হবে না। শুনেছি এবারের মেয়েটি খুব সুন্দর। তা বিয়ে করে নে, কারণ আমার সামনে তো আর কথা বলার সাহস নেই তোর। সব কিছুতেই ফাট্টুগিরি, ভিতর ডিম কোথাকার। বিয়ে করতে পারে অথচ বাড়ি বলতে পারে না। রবিন অনেক কষ্টে রাগ সংবরণ করেছিল। একেই মায়ের এই মেয়ের আমদানিতে বিরক্তর ওপর থেকে তানি বিদ্রুপ, ফলে নিয়ন্ত্রণ হারল। গজগজ করে বলে উঠল, বেশ, তাহলে তাই করব। খুশি? এই মামা এখানে রাখো। বলে ইজি বাইক থেকে নেমে গেল রবিন ভাই। চালককে 100 টাকা ধরিয়ে হাঁটা দিল সে। তানি পেছন থেকে ডাকলো বহুবার, কিন্তু ফিরে তাকালো না রবিন ভাই। তানির চোখ টলমল করলো, বুক চিরে বের হলো দীর্ঘশ্বাস। ক্লাস আবার শুরু হয়েছে নিখিলের। কলেজে অনিচ্ছা সত্ত্বেও এলো সে। জানে না কি ক্লাস, শুধু উপস্থিতির মার্কটা পাওয়ার জন্যই আসা। চাকরি থেকে আজ ছুটি নিয়েছে, কিন্তু আজকের মতো তো সবসময় ছুটি পাওয়া যাবে না। নিখিল একটা জুনিয়রের সাথে কথা বলছিল, তাকে 1000 টাকা দিলে উপস্থিতির ব্যাপারটা সামলে নিত। 1000 টাকা একটু বেশি। নিখিল তাকে 800-তে রাজি করিয়েছিল, কিন্তু সমস্যা হচ্ছে আজ সে আসতে পারেনি। তাই বাধ্য হয়ে আজ নিখিলের আসতে হয়েছে। ফর্ম ফিল আপও করতে হবে, তাই একেবারেই আসা। ক্লাসের সামনে যেতেই পুরনো ঝুলে যাওয়া বন্ধুদের সাথে দেখা হলো, ফলে একত্রেই ক্লাসে আসলো। বসলো যে একেবারে শেষ বেঞ্চে। বন্ধুদের একজন বসতে বসতে বলল, এবার ক্লাসগুলো মিস করা যাবে না। শুনেছি নতুন ম্যাডাম মনে হয় ছাড় দিবে না। কথাটা শুনতেই নিখিলের মুখের হাসি মিলিয়ে গেল। সৌদামিনীর কথা মানুষপটে ভেসে উঠল। ঠিক তখনই প্রবেশ করলেন ম্যাডাম। ক্লাসের সবে দাঁড়ালো শুধু নিখিল বাদে। তার দৃষ্টি সামনের রমণীর দিকে। নীল শাড়ি পরিহিতা, খোপা করা রমণী, চোখে হালকা কাজল, শ্যাম মুখের সে স্নিগ্ধতায় হৃদয় কাঁপছে ঈর্ষদ। সেই সাথে হাহাকার করলো চাপা ভালোবাসা। নতুন ম্যাডামটি যে আর কেউ না, তারই পেয়সী। নামের পাতাটা সামনে রেখে একে একে নাম ডাকা হলো। নিখিল তখনও সৌদামিনীর দিকে বেহায়া অনিয়ন্ত্রিত চোখে চেয়ে আছে। ছাপানো রোল 3 বার ডাকলো দামিনী। শেষমেশ কড়া কণ্ঠে শুধালো, রোল 56 নিখিল মল্লিক। ধ্যান ভাঙলো নিখিলের। উঠে দাঁড়িয়ে বলল, প্রেজেন্ট ম্যাম। সৌদামিনী বিস্ফোরিত নয়নে চাইল। কে জানতো প্রেমিক তার নতুন ক্লাসের পুরাতন ছাত্র হবে। নিখিলের কণ্ঠে মলিনতা, সুরে বেদনা। অন্যদিকে রবিন ভাইয়ের চিত্রে বিষাদ মেঘের আনাগোনা। দেবব্রতের পোড়া ঠোঁটের অর্ধ খাওয়া সিগারেটের বিষণ্ণ ধোঁয়া কুণ্ডলিত হচ্ছে সত্যপ্রভায়ের সমীরে। শুধু প্রেমজয়ী অর্জুন মনো, কারণ কথা বলেই মার একটাও মাটিতে পড়বে না। অর্জুনের এই থমথমে পরিবেশ ভালো লাগছে না। পালাতে পারলে যেন বাঁচে, কিন্তু পালানোর উপায় নেই। ঠিক তখনই আগমন ঘটল মীর জাফরের দলের সাথে
অন্যার গিটারের সুর থামলো যখন অন্যা শুধালো, বারবিকিউয়ের বাজার কবে করবে? কাল যে 31st। আর বারবিকিউ জীবনই এখন পোড়া মুরগির মতো চলছে। একবার একদিকে তাপ তো এবার ওদিকে, আর আছি তো ওই কাটামুখী। বুড়োরা তো পিকনিকে আসবে না বলেছে, তাই কাল সকালে বাজার করলেই হবে। মিলানস্বর দেবব্রতের। যুব সমাজে আজ বিষাদের ঘন ঘটা। রবিন ভাইয়ের ঘন ঘন দীর্ঘশ্বাস আর নিখিলের বেদনা ভরা গিটারের সুর। এরই মাঝে অন্না পোম ফাটালো, তোমার মাথা, বুড়োরা করবে না কে বলেছে? রবিন ভাইয়ের আম্মা বলেছে সে শুধু থাকবেনই না, রান্নাও করবেন। আর লোক বেড়েছে, কারণ তানিয়া আপা সৌদামিনী দিয়েও বারবিকিউতে আসবে বলেছে।